হেই যোদ্ধারা, তোমরা সময় নষ্ট করছো আর জানো না কোথায় তোমার ক্ষত। এখনই যখন তুমি এটা দেখছো, তোমার মতো কেউ আরেকটা দিন হারিয়ে ফেলেছে এমন কিছুতে যেটা পরের মাসে সে ভুলেও যাবে। অলসতার কারণে না, যত্ন না করার কারণে না, বরং কারো কাছ থেকে শিখতে পারেনি আসলেই কি জিনিস মানুষের জীবন খরচ করে। ১৩ বছর তোমার জীবনের এতটাই সময় অদৃশ্য ছিদ্রে চলে যায়। বড় ধরনের ব্যর্থতা না, স্পষ্ট ভুল না, বরং নীরব ভাস, এমন ধরনের যেগুলো শোরগোল, সেই ধরনের যা তুমি ঠিকমতো বুঝতেই পারো না যতক্ষণ না তুমি ৪০, ৫০, ৬০ বছর বয়সে পিছনে তাকাও আর ভাবো এইসব কোথায় হারিয়ে গেল। এটাই যা আলাদা করছে। আমরা এখানে সাধারণ কথাগুলো বলছি না, তোমাকে বলবো না সকালে তাড়াতাড়ি ওঠো বা বেশি পানি খাও। আমরা ঢুকবো গভীরে, সেই জায়গাগুলোতে যেখানে তোমার জীবন তোমার অনুমতি ছাড়াই গায়েব হয়ে যাচ্ছে। মনস্তাত্ত্বিক জাল, সামাজিক ধারা, এমন অভ্যাস যা তুমি কখনো প্রশ্ন করনি। স্টোইসিজম মানে কষ্ট সহ্য করা বা অনুভূতি দমন করা নয়। এটা হলো স্পষ্টভাবে দেখার ব্যাপার, কি আসল আর কি শুধু অভিনয় সেটা চিনে নেওয়ার ব্যাপার। বুঝতে পারার ব্যাপার যে আমরা যাকে জীবন বলি তার বেশিরভাগই হলো প্রতিক্রিয়া, অটোমেটিক, অজান্তে, এমন কিছু যা আমরা অন্যদের থেকে ধার নিয়েছি, যারা নিজেদেরও শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছিল। এই ভিডিওটা একটা চিরুইয়ের মতো। আমরা যে প্রতিটি নীতি আলোচনা করব সেটা তোমার জীবনের একটা অতিরিক্ত স্তর ছেটে ফেলার জন্য। সেই জীবন যা তুমি বেছে নাওনি, যে জীবন তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, যে জীবন তুমি অভিনয় করে চলছো কারণ সবাই তো অভিনয় করছেই। এই সবের নিচে আছে তোমার আসল জীবন, সেটা তোমার জন্য অপেক্ষা করছে যে সবকিছু দেখানোর। যদি তুমি তোমার কাছে লুকিয়ে রাখা সবকিছু দেখতে প্রস্তুত থাকো তাহলে এই ভিডিওটা লাইক করো। আর যদি তুমি সময় নষ্ট করা বন্ধ করতে চাও, নিচে টাইপ করো আমি আমার সময় ফিরে নিচ্ছি। প্রথম কথা, সময়ের শক্তি। তোমার সময়ের সাথে সম্পর্কটা ভাঙা, আর সেটা শুরু হয়েছিল তোমার কথা বলার আগেই। তোমাকে শেখানো হয়েছে জীবনকে বছর, দশক, মাইল ফলক হিসাবে মাপতে। ২২-এ গ্রাজুয়েট হও, ৩০-এ বিয়ে করো, ৬৫-এ রিটায়ার হও, যেন তোমার জীবনটা কারো লেখা চেকলিস্ট। কিন্তু কেউ তোমাকে যা বলে না সেটা হলো লিনিয়ার টাইম। নির্মাণ কাজের কথা বলছি। মঙ্গলবারের অনুভূতি শনিবারের মতো হয় না। ১ ঘন্টা গা গরম করে কাজ করলে মনে হয় ১৫ মিনিট হয়েছে, আর ওয়েটিং রুমে ১ ঘন্টা গেলে মনে হয় ৩ ঘন্টা কেটেছে। সময় সবসময় একরকম থাকে না। তুমি কিভাবে সময়ের সঙ্গে যুক্ত আছো সেটাই সময়ের প্রকৃতি নির্ধারণ করে। স্টোইক দৃষ্টিভঙ্গি এই ব্যাপারটা অনেক স্পষ্টভাবে বোঝায়। সময় হলো তোমার ধারণা, আর ধারণা নিয়ন্ত্রণ করা যায়। তুমি যদি পুরোপুরি উপস্থিত থাকো, সময় বিস্তৃত হয়। আর যদি মনোযোগ ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেমন কালকের ঝগড়ার কথা ভাবতে থাকো আর কাজ করার ভান করো, তখন সময় সংকুচিত হয়ে যায়, কিছুতেই পরিণত হয় না। তুমি ঘন্টা, দিন, সপ্তাহগুলো হারিয়ে ফেলো এই চূর্ণ বিচ্ছুন্ন অবস্থায়। খারাপ কোনো কারণে নয়, শুধু সম্পূর্ণ কোথাও না থাকার কারণে। অধিকাংশ মানুষ সময়কে আবহাওয়ার মতো মনে করে, যেন তাদের ওপর কিছু ঘটে যাচ্ছে। তারা বলে সময় উড়ে যায়, যেন তারা কেবল পর্যবেক্ষক। কিন্তু তুমি সময় পার হতে দেখছো না, তুমি সময় পার হওয়ার অভিজ্ঞতাই তৈরি করছো। প্রতিটি মুহূর্ত যখন তুমি আংশিক উপস্থিত থাকো, সেটাই এমন একটা মুহূর্ত যা নিখোঁজ হয়ে যায় ছাপ ছাড়াই। কোনো স্মৃতি গড়ে ওঠে না, কোনো অর্থ জমে না, সেটা শুধু অদৃশ্য হয়ে যায়। এটা ভাবো, তুমি ছুটির দিনগুলো বেশি স্পষ্ট মনে রাখো সাধারণ সপ্তাহের চেয়ে, কারণ তুমি মনোযোগ দিচ্ছ। নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা, পুরোপুরি উপস্থিতি। কিন্তু তোমার নিয়মিত জীবনটা ঝাপসা হয়ে যায়, কারণ তুমি অটো পাইলটে চলে যাচ্ছ। তোমার মস্তিষ্ক অটো পাইলটকে সেভ করে না, এটা ফেলে দেয়। এজন্য মানুষ ৪০ বছর হলে মনে হয় ৩০ বছর তো কালই ছিল। ২০ বছর অটো পাইলট চলে গেলে প্রায় কোনো স্মৃতি জমে থাকে না। আসল শক্তি তোমার ক্যালেন্ডার ম্যানেজ করা নয়, বরং তোমার চেতনা নিয়ন্ত্রণ করা। তোমার মন এখন কোথায়? এটা কি এখানে, নাকি এমন কথোপকথনগুলো অনুশীলন করছে যা এখনো ঘটেনি? কি হলো? ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছো যা হয়তো কখনো আসবে না, নাকি বদলানো যায় না এমন দৃশ্য বারবার ভাবছো? প্র্যাকটিসটা সহজ কিন্তু কঠিন। যখন দেখো নিজেকে চলে যাচ্ছ, তখন থামো। লক্ষ্য করো তোমার মন কখন সামনে যা হচ্ছে তা থেকে হঠাৎ অন্যত্র যাচ্ছে। বিচার করো না, শুধু লক্ষ্য করো। তারপর আবার ফিরে আসার সিদ্ধান্ত নাও। দিনে ৫০ বার করো, ১০০ বার করো, কারণ প্রতিবার তুমি বর্তমান মুহূর্তে ফিরে আসলে আসলেই জীবিত থাকো। বাকিটা সব অপেক্ষার মতো। তোমার শেষ খাবারের কথা ভাবো, মনে আছে কি? স্বাদ, গঠন, সেই অনুভূতি। তাপমাত্রা কেমন ছিল? না তুমি কি স্ক্রিনের দিকে চোখ রেখে খেয়েছিলে, কাজ নিয়ে চিন্তা করছিলে, আগামীর প্ল্যান করছিলে? তুমি ক্যালোরি নিয়েছো, কিন্তু খাওয়ার আসল অনুভূতি পাইনি। ও খাবারটা অদৃশ্য হয়ে গেছে, আর ফিরে পেতে পারবে না। একদিনে ৩ বেলা খাবারের কথা ভাবো, ১ বছর, ১০ বছর ধরে। হাজার হাজার অভিজ্ঞতা, যেগুলোর জন্য তুমি তোমার সময় দিয়েছো, কিন্তু কখনো আসলেই অনুভব করনি। সময় শেষ হয়ে যাচ্ছে না, তুমি কেবল সেটা জীবন্ত করছো না। মুহূর্তগুলোর মধ্যে জায়গা ভাড়া নিচ্ছ, কিন্তু কখনো সেটাতে ঢুকছো না। আর দুঃখের ব্যাপার, জীবন ছোট হওয়া নয়, সেটা হলো অধিকাংশ মানুষ তাদের জীবনের মাত্র এক ছোট অংশটাই সত্যিই বাঁচে। বদল তখনই আসে যখন বুঝতে পারো জীবনে উপস্থিত থাকা কোনো ধ্যান শিবিরের বিলাসিতা না। এটা তোমার জীবনকে অনুভব করার আর শুধু পাশেই ঘটে যাওয়ার মধ্যে পার্থক্য। সময়কে ধীর করা যাবে না, কিন্তু সময়কে ঘন, সমৃদ্ধ, আসল জীবনের অভিজ্ঞতায় ভরা করা যায়। অন্ধকার কোনো স্মৃতির মতো যা মনে পড়ে না। এখনই শুরু করো, পুরো জীবন দিয়ে নয়, শুধু পরবর্তী ৫ মিনিট দিয়ে। যেখানে আছো ঠিক সেখানে থেকো, অনুভব করো। তোমার নিচের চেয়ারটা লক্ষ্য করো, বাতাসের তাপমাত্রা অনুভব করো, তোমার চারপাশের আসল শব্দগুলো শোনো। এটা কোনো কবিতার মতো না, এটা হলো তুমি তোমার নিজের অস্তিত্বের সামনে দাঁড়ানো। এভাবেই তুমি সময়ের ক্ষয় রোধ করো,
প্রতিটা মুহূর্ত তুমি পুরোপুরি উপস্থিত থাকো। সেটাই তোমার আসল সময়, যা তুমি ধরে রাখতে পারো। বাকিটা সব হারিয়ে যায়। দ্বিতীয়টা, স্বাস্থ্য কোনো ব্যাপারে ছাড় দেয় না। তোমার শরীর তোমাকে বার্তা পাঠাচ্ছে, যেগুলো তুমি উপেক্ষা করতে শিখেছ। তোমার নিচের পিঠে যে অবিরত ব্যথা, প্রতিদিন দুপুর 2টায় তোমার এনার্জির যে হঠাৎ পতন হয়, ঘুম যেটা কখনোই পুরোপুরি যথেষ্ট লাগে না। তুমি বরং এমন একটা অবস্থা মেনে নিয়েছ যেখানে নিজেকে অপটিমাল না মনে করাই স্বাভাবিক, কারণ তোমার চারপাশের সবাইও ঠিক তেমনই অসুস্থ অবস্থায় আছে। আসল কথা এটা, বেশিরভাগ মানুষ একেবারে হঠাৎ কোনো ঘটনার কারণে তাদের শরীর খারাপ করে না। তারা ধীরে ধীরে সেটা খোয়ায়। তারা নিজেদের স্বাস্থ্যের বদলে সুবিধা নেয়, না বলতে যেটা উচিত ছিল হ্যাঁ বলার জন্য, এমন মানুষের কাছে প্রমাণ করার জন্য যাদের আসলে তেমন খেয়ালও নেই। তারা তাদের শরীরকে এমন একটা মেশিনের মতো দেখে যেটা যতই ভালো না থাকুক মেইনটেনেন্স ছাড়াই চলতেই থাকবে। স্টোয়িক দৃষ্টিভঙ্গি এই সব ভেদ করে। শোরগোল, তোমার শরীর তোমার জীবনের থেকে আলাদা কিছু না। এটা তোমার জীবনের একটাই বাহন। তুমি যেই ভাবনা ভাবো, যেই লক্ষ্য ছোঁয়ার চেষ্টা করো, যেই সম্পর্ক গড়ে তোলো, সবই এই দেহের মাধ্যমেই ঘটে। যদি তুমি এটার যত্ন না নাও, তাহলে শুধু ভবিষ্যতের সমস্যা ঝুঁকিতে ফেলছ না, বরং তোমার বর্তমানের জীবনকেও কমিয়ে দিচ্ছ। কিন্তু আসল কথা হলো, এই স্বাস্থ্য হারানো এত সহজে বোঝা যায় না। এখনকার বেশিরভাগ মানুষের জন্য এটা সিগারেট বা জাঙ্ক ফুড নয়। এটা সেই দীর্ঘস্থায়ী চাপ, যেটা তুমি স্বাভাবিক মনে করে নিয়েছ। এটা সেই অগভীর শ্বাস-প্রশ্বাস, যেটা তুমি সারাদিন করো কারণ তোমার কাঁধগুলো সব সময় টেনে থাকে। এটা হলো ধীরে ধীরে বাড়ছে প্রদাহ, কারণ তোমার শরীর মাস ধরে কোনো উদ্দেশ্য নিয়ে নড়াচড়া করেনি। তোমার শরীর সব হিসেব রাখে, যদিও তুমি সেটা দেখছ না। সেই ডেডলাইন যেটা তুমি মাত্র 4 ঘন্টার ঘুম নিয়ে পার করেছিলে, তোমার অ্যাড্রেনাল সিস্টেম মনে রেখেছে সেই ঝগড়া যেটা তুমি মুখে কিছু বলনি, তোমার স্নায়ুতন্ত্র সেটা জমা রেখেছে। সেই খাবার যেটা তুমি অস্থির অবস্থায় খেয়েছিলে, প্রায় জীবনা, তোমার অন্ত্র এখনও তার প্রভাব সামলাচ্ছে। মেডিকেল রিসার্চ দেখায় বেশ চমকপ্রদ কিছু। দীর্ঘদিনের চাপই তোমার কোষগুলোকে দ্রুত বুড়ো করে দেয়, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, আর জীবনের সময়কাল অনেক বছর কমিয়ে দেয়। এটা স্ট্রেস নিজেই বিষাক্ত বলেই নয়, বরং আমরা কখনোই স্ট্রেসের চক্র শেষ করি না। আমরা লড়াই বা পালানোর রিয়াকশন শুরু করি, তারপর বসে থাকি। বেঁচে থাকার মোড চালু করি, তারপর মাসের পর মাস সেখানে আটকে থাকি। আমাদের শরীর সারাদিন এমার্জেন্সি প্রোটোকল চালাচ্ছে, আর আমরা অবাক হয়ে বলি, কেন এত ক্লান্ত লাগে? আবার সুস্থ হওয়া শুরু হয় নিজের শরীরের কথা শোনার মধ্য দিয়ে। স্বাস্থ্যগুরুর কথা বা নতুন ডায়েটের পিছনে ছুটে নয়। শেষবার কবে তুমি সত্যিই নিজের শরীরের কথা শুনেছিলে? তুমি কি কখনো নিজের সঙ্গেই খোলা মনে কথা বলেছ? নিজের শরীরকে জিজ্ঞেস করেছ তার কি দরকার, সেটা বলার বদলে যে কিছু সহ্য করতে হবে? বেশিরভাগ মানুষ তখনই খেয়াল করে যখন কিছু ভেঙে পড়ে, কিন্তু তোমার শরীর অনেক দিন ধরে চুপচাপ কিছু বলছে। ওই মাথা ব্যথা হঠাৎ করে হয়নি, এটা তোমার শরীর বলছে তুমি 8 ঘন্টা ধরে চোয়াল কষাচ্ছ। ওই পাচনতন্ত্রের সমস্যা ভাগ্যের খেলা না, এটা তোমার শরীরের ফিডব্যাক, স্ট্রেস, খাবারের সময় বা মনোযোগ না দিয়ে খাওয়ার ব্যাপারে। ওই অবিরাম ক্লান্তি অলসতা নয়, এটা তোমার সিস্টেম সাহায্যের জন্য চিৎকার করছে, সারে ওঠার জন্য। তুই বারবার অস্বীকার করছিস। এই হচ্ছে প্র্যাকটিস। দিনে 3 বার নিজের শরীর চেক কর, কোথায় টেনশন ধরছে, নিঃশ্বাস কেমন আসছে, সাতলানো আর ওপর থেকে না গভীর আর পুরা। তোর এনার্জি আসলে কেমন লাগছে, যেটা তুই চাইছিস না। ঠিক করার চেষ্টা না করে শুধু খেয়াল কর, কারণ সচেতনতা হলো পরিবর্তনের প্রথম ধাপ। চলাফেরা মানে কোনো নির্দিষ্টভাবে দেখানোর জন্য না, এটা তোর শরীরকে ঠিকঠাক কাজ করার জন্য। তোর শরীর চালু থাকার জন্য তৈরি হয়েছে, বাঁকতে, ঝুঁকতে, ছুঁতে, বহন করতে। যখন তুমি ওই ক্ষমতাগুলো ব্যবহার বন্ধ করো, তখন শুধু ফিটনেসই হারাও না, তোমার গতিসীমাও কমে, হাড় দুর্বল হয়, মেটাবলিজম ধীরে চলে। তুমি বয়স বাড়াও দ্রুত, সময়ের কারণে না, বরং স্থির থাকার আর ঘুমের অভাবে। আসল ঘুম বলতে বোঝায় বিশ্রাম, না যে ক্লান্ত হয়ে পড়ে যাওয়া। তোমার মস্তিষ্ক গভীর ঘুমের সময় নিজেকে পরিষ্কার করে, দিনের বেলা জমে থাকা বর্জ্য পদার্থগুলো ফেলে দেয়। যদি এই প্রক্রিয়াটা নিয়মিত বাদ দাও, তাহলে শুধু ক্লান্তই থাকবে না, তোমার চিন্তা ভাবনাও ধাক্কা খাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে, তোমার আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়। তুমি নিজেকে কমজোর সংস্করণে পরিণত করো। নিজের স্বাস্থ্যকে অবহেলা করার দাম শুধু ভবিষ্যতে হাসপাতালের বিছানায় পড়ে থাকা নয়, সেটা আজ
এই মুহূর্তেই, প্রতিটা দিন যখন তুমি কেবল 60% ক্ষমতায় কাজ করো, প্রতিটা অভিজ্ঞতা যখন ম্লান লাগে কারণ তুমি ভালো অনুভব করছো না, প্রতিটা সুযোগ যখন পুরোপুরি নিতে পারো না কারণ তোমার শরীর তোমাকে সাপোর্ট করে না, তুমি স্বাস্থ্য কিনে আনতে পারবে না। যা আছে সেটা রক্ষা করতেই হবে, আর যা হারিয়েছ তা আবার গড়ে তুলতে হবে। এখনই শুরু করো, কাল নয়। এখনই তোমার শরীরের এই যত্ন নেওয়ার সময়। প্রতিজ্ঞা করো, এখনই কমেন্ট করো, আমি আমার শরীরের সম্মান করি। তৃতীয় টিপস, বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকো। তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা ধীরে ধীরে তোমাকে মুছে ফেলছে। সেটা নিষ্ঠুরতা দিয়ে না, স্পষ্ট কোনো নির্যাতন দিয়ে না, বরং এমন কিছু করে যা আরও চতুর এবং ছলনাময়। তারা চায় তুমি ছোট ছোট থেকো, যাতে তারা নিজেকে ঠিকঠাক মনে করতে পারে। এটা কাউকে বাদ দেওয়ার বা স্বার্থপর হওয়ার ব্যাপার না। এটা এমন একটা প্যাটার্ন চিনতে পারার ব্যাপার যেটা বেশিরভাগ মানুষ কখনো বুঝতে পারে না। সম্পর্কের এনার্জি ড্রেন। কিছু সম্পর্ক তোমাকে শক্তি দেয়, তারা তোমাকে চ্যালেঞ্জ দেয়, সমর্থন করে, তোমাকে পরিষ্কারভাবে দেখে। অন্যরা তোমাকে খালি করে দেয়। তাদের জন্য তোমাকে কাজ করতে হবে, নিজেকে ছোট করতে হবে, তাদের আবেগ সামলাতে হবে, অথচ নিজের কথা ভুলে যেতে হবে। স্টোয়িকের দৃষ্টিভঙ্গি একদম স্পষ্ট। মানুষকে তাদের তোমার চরিত্র আর শান্তির উপর প্রভাব দেখে বিচার করো। অতীত, দায়িত্ব বা অপরাধবোধের ভিত্তিতে না, বরং আসল প্রভাবের ওপর। এই মানুষটি তোমাকে উন্নত করে নাকি শুধু ব্যস্ত করে তোলে? তারা তোমার উন্নতি উদযাপন করে নাকি চুপচাপ সেটা নষ্ট করে? তারা তোমার সীমানার প্রতি সম্মান দেখায় নাকি সেটা শুধুই একটা পরামর্শ মনে করে? এটাই এই ব্যাপারটাকে কঠিন করে তোলে। বিষাক্ত সম্পর্ক সাধারণত নিজেদের প্রকাশ করে না, তারা স্বাভাবিকের আড়ালে লুকায়। পরিবারের জন্য, পুরনো বন্ধুত্বের জন্য, কাজের জন্য তুই সহ্য করিস। শেষ করার কথা ভাবলেই লাগে ভুল, নাটকীয়, কৃতজ্ঞতার মতো। তাই থাকিস। আর প্রতিটা মিটিং তোমার ভিতরের একটা অংশ কেটে নিয়ে যায়, যেটা তুমি কখনো নাম দিবে না, কিন্তু সবসময় অনুভব করবে। সাইনগুলো অনেক শান্ত। তাদের সঙ্গে সময় কাটিয়ে ক্লান্ত লাগে, যদিও কিছু খারাপ হয়নি। তাদের সামনে নিজের ভাষা, বলার ধরন, কি শেয়ার করবি, সবকিছু কন্ট্রোল করিস। কথা শেষে নিজেকে আরও খারাপ লাগতে থাকে, যদিও তারা স্পষ্ট করে কিছু বলেনি। তারা তোমাকে ক্রিটিসাইজ করে। তাদের ফোন এলে তোমার ভয় লাগে, প্ল্যান ক্যান্সেল হলে তুমি একটু স্বস্তি পাও। কিছু মানুষ তোমাকে লাফিয়ে লাফিয়ে ক্লান্ত করে, সব সময় তাদের জীবন আগুনে ঝলসে। আর তারা চায় তুমি তাদের জন্য ফায়ার ফাইটার হতে। প্রতিটা আলাপ তাদের নাটক, তাদের সমস্যা, তাদের চাহিদা নিয়ে। তুমি তাদের অগোছালো জীবনের একটা সাপোর্টিং চরিত্র হয়ে যাও, আর নিজের জীবন ছোট হয়ে আসে তাদের জায়গা দেওয়ার জন্য। অন্যরা তোমাকে ক্লান্ত করে, বিচার করে, যা তারা যত্ন বলে ঢেকে দেয়। তারা তোমার সিদ্ধান্ত, তোমার লক্ষ্য, তোমার পরিবর্তন নিয়ে প্রশ্ন করে। তুমি কি নিশ্চিত? এটা তো ঠিক না। তুমিই যেন আসলেই সেই মানুষটা। আমি শুধু চিন্তিত। ওরা যতটা বলে যত্ন, আসলে সেটা নিয়ন্ত্রণ। ওদের দরকার তুমি যেন আগে থেকে আন্দাজ করা যায়। তোমার উন্নতি ওদের স্থিরতা নষ্ট করে। আর আছে সেই এনার্জি ভ্যাম্পায়াররা, যারা নেয় আর দেয় না। ওরা চায় তোমার সময়, তোমার মনোযোগ, তোমার আবেগের শ্রম। কিন্তু যখন তোমার সাহায্য দরকার, তখন ওরা ব্যস্ত থাকে। ওরা বিষয় ছোট করে দেখায়, কথা অন্যদিকে ঘোরায়। সম্পর্ক একদিক থেকে চলে, আর তুমি সবসময় উৎস। এটা মনের সত্যি। তুমি হয়ে যাও যার সঙ্গে বেশি সময় কাটাও তার গড়। একসাথে সময় কাটানো মানে কোনো জাদুকরি কিছু না, এটা নিউরোলজির ব্যাপার। মিরর নিউরন তখনই কাজ করে যখন তুমি কারো সঙ্গে থাকো। তখন তোমার অনুভূতি, আচরণ আর চিন্তার ধরন মিলতে থাকে। বেশি সময় কাটাও যদি উদ্বিগ্ন মানুষের সঙ্গে, তোমার নার্ভাস সিস্টেমও উদ্বিগ্ন হয়ে ওঠে। বেশি সময় কাটাও যদি সমালোচনামূলক মানুষের সঙ্গে, তোমার ভিতরের কথাও সমালোচনামূলক হয়ে যায়। এটা বিচার করার ব্যাপার না, বরং নিজের সত্যিকারের অবস্থা বুঝার ব্যাপার। যাদের সঙ্গে তুমি নিয়মিত সময় কাটাও, তাদের একটা লিস্ট করো। তারপর নিজেকে জিজ্ঞেস করো, এই মানুষটির সঙ্গে সময় কাটানোর পরে আমি কি বড় হয়ে উঠি নাকি ছোট? শক্তিশালী হই নাকি দুর্বল? শক্তি ফুরিয়ে গেছে, আমি আগের মতো আছি নাকি কমে গেছি? উত্তরগুলো সবকিছু বলে দেয়। কিছু সম্পর্ক আবার ঠিক করা যায় সীমানা বাড়িয়ে। স্পষ্ট, কঠোর, কোনো আপস নেই এমন সীমানা। আমি তোমার থেরাপিস্ট নই। আমাদের কথোপকথন সমান হতে হবে। আমি হঠাৎ কোনো সংকটের জন্য পাওয়া যাব না। তারা যদি এই সীমানাগুলো মানে, তাহলে সম্ভাবনা আছে। মানে না, যদি তারা তোমাকে দোষারোপ করে, মানসিক চাপ দেয় বা বারবার সীমানা লঙ্ঘন করে, তাহলে তোমার উত্তর পেয়ে গেছ। অন্য সম্পর্কের জন্য দরকার দূরত্ব, নাটক না, মুখোমুখি ঝগড়া না, শুধুই কিছুটা জায়গা, কম কল কাটা, কম পাওয়া যাওয়া,
ভদ্র কিন্তু স্পষ্ট অস্বীকার। তোমার নিজেকে ব্যাখ্যা করার কোনো বাধ্যবাধকতা নেই। না বলাটা একটা পূর্ণ বাক্য। তোমার শান্তির কোনো ব্যাখ্যা দরকার নেই। সবচেয়ে কঠিন সত্য হল, কিছু সম্পর্ক পুরোপুরি শেষ করতে হয়, এবং এটা ঠিক আছে। মানুষকে ছেড়ে যাওয়া কোনো নিষ্ঠুরতা নয়, এটা স্বাভাবিক। তুমি নিজেকে বেছে নিতে পারো। তোমার মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অন্য কারোর আরামের চেয়ে বেশি দিতে পারো। তুমি চলে যেতে পারো, এমনকি যদি তারা যথেষ্ট খারাপ না হয় তবুও। প্রতিটি ঘন্টা যা তুমি ব্যয় করো জটিল সম্পর্ক সামলানোটাকে বোঝো না, এটা হলো সেই সময় যা তুমি ভালো সম্পর্ক গড়ার বদলে ছিনিয়ে নিচ্ছ। যাদের সঙ্গে থাকলে তারা তোমাকে দেখতে পায়, তোমার সাফল্য উদযাপন করে, শুধু তাদের কাছে থেকে ভালো হতে শেখায়। তোমার জীবন এতটাই ছোট যে এমন সম্পর্কের জন্য সময় নষ্ট করতে পারো না যেখানে তোমাকে নিজের চেয়ে কম হতে হয়। চতুর্থ কথা, শিখো, বদলাও, মানিয়ে নাও। তুমি শেখা বন্ধ করেছিলে যেদিন তুমি ভাবলে তুমি যথেষ্ট জানো। অফিসিয়ালি নয়, সচেতনভাবে নয়, কিন্তু কোথাও একটা সময় তুমি জিজ্ঞাসু মনোভাব ছেড়ে নিশ্চয়তার পেছনে পড়ে গিয়েছিলে। তুমি মতামতের একটা দুর্গ বানিয়ে তাকে জ্ঞান বললে। আর এখন তুমি 5 বছর আগে যে ধারণাগুলো তুমি গড়ে তুলেছিলে আর সেগুলোকে আজ পর্যন্ত আপডেট করনি, তা নিয়ে রক্ষা করতে গিয়ে পড়ে গেলে একখানা অদৃশ্য ফাঁদে। স্থিরতা কখনো স্থিরতা মনে হয় না, এটা মনে হয় স্থিরতা, যেন সব কিছু শেষমেশ বুঝে গেছ। তোমার রুটিন, তোমার বিশ্বাস, তোমার দুনিয়া দেখা ভঙ্গি সব ঠিক আছে, বেশ ভালোই চলছে। তাহলে কেন প্রশ্ন করবে, কেন চ্যালেঞ্জ করবে? ভুল হওয়ার অস্থিরতা কেন নিতে চাও? কারণ দুনিয়া তো থেমে থাকে না, আর তুমিও থেমে থাকো না। 3 বছর আগে যে মানুষ ছিলে তার দরকার ছিল অন্য কিছু। বুঝতেছি, সবাই আলাদা আলাদা সত্য বোঝে, আর ক্ষমতাও আলাদা থাকে। যদি তুমি এখনও নিজের সেই পুরনো ভার্সন থেকেই কাজ করো, তাহলে তুমি আসলে জীবনটা পুরোপুরি উপভোগ করছো না, তুমি শুধু পুরনো প্রোগ্রামটাই বারবার চালাচ্ছ। স্টোয়িক দর্শনের মূল কথা হল বুদ্ধিবৃত্তির নম্রতা। তুমি যা জানো সেটা সবসময় অসম্পূর্ণ, সব সময়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল ভাবা যে তোমার বর্তমান বোঝাপড়া শুধু একটা খসড়া, সত্য নয়, চূড়ান্ত নয়, শুধু এই মুহূর্তে তোমার জানা অনুযায়ী সবচেয়ে ভালোটা। বেশিরভাগ মানুষ 30-এর কাছাকাছি একটা সীমানায় আটকে যায়, বয়সে না, শেখায়। তারা বই পড়া বন্ধ করে দেয়। যে কোনো কিছু যেটা তাদের বিশ্বাসের সঙ্গে টক্কর দেয়, তারা ওগুলো থেকে দূরে থাকেন। নিজেদের মতের বিপরীত কোনো দৃষ্টিভঙ্গি কখনো মানতে চান না। নিজের মতো চিন্তা করা মানুষদের ঘিরে রাখেন, এমন মিডিয়া দেখেন যা তাদের আগের বিশ্বাসকে আরও মজবুত করে, আর এই রুমরের আওয়াজকেই বাস্তবতা ভেবে বসে। এর দাম অনেক বড়। আপনি হয়ে যান জোরালো কিন্তু ভঙ্গুর। পরিস্থিতি বদলালে খাপ খাইয়ে নিতে পারেন না, আর জীবন তো নিশ্চিতভাবেই পরিস্থিতি বদলায়। চাকরির বাজার বদলায়, প্রযুক্তি এগোয়, সম্পর্ক বদলে যায়, স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। আর যদি আপনি এখনও আগের মতোই থাকেন, যদি 10 বছর আগের মানসিক ধারণাগুলো নিয়েই চলো, তাহলে যেদিকে যাচ্ছ সেটা পুরনো মানচিত্র নিয়ে নতুন জায়গায় ঘুরে বেড়ানোর মতো। আসল শেখার মানে হলো যেটা তোমাকে অস্থিরতা দেয়, যা তোমার এমন কিছু ধারণাকে চ্যালেঞ্জ করে যেগুলো তোমার মনে ছিল না, যা তোমার অজানা দুর্বল দিকগুলো সামনে নিয়ে আসে। আসল শেখা মানে শুধু তথ্য যোগ করা না, বরং তোমার পুরো চিন্তার ধাঁচটাই বদলানো। আর সেই পরিবর্তনটা কষ্ট দেয়। এজন্যই বেশিরভাগ মানুষ এটা করতে থেমে যায়। শেষবার কখন তুমি সত্যিই নিজের ভাবনা বদলে ফেলেছিলে ভেবে দেখো। গুরুত্বপূর্ণ ব্যাপার, ছোটখাটো পছন্দ না, গভীর বিশ্বাস। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অনেক বছর হয়ে গেছে, তারা একই অবস্থান ধরে রেখেছে, একই যুক্তি বারবার বলছে, একই দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখছে। এটা ধারাবাহিকতা না, বরং জমে থাকা। আসল কাজ হলো ইচ্ছাকৃতভাবে ভিন্ন মতামতের সামনে নিজেকে রাখা। এমন বই পড়ো যা তোমার রাজনৈতিক বিশ্বাসের বিরুদ্ধে, এমন পডকাস্ট শোনো যা তোমার কাজের ক্ষেত্রের নয়, এমন মানুষের সাথে কথা বলো যারা ভিন্ন জীবনপথ বেছে নিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য নয়, শুধু বুঝার জন্য। নিজেকে টেস্ট দেওয়া, নিজের চিন্তার দুর্বল দিকগুলো খুঁজে বের করা, আর উন্নতি করা। উন্নতি মানে নিজের মূল্যবোধ ফেলে দেওয়া না, বরং সেগুলোকে আরও ভালোভাবে গড়ে তোলা। যেগুলো আর কাজে লাগে না সেগুলো ছেড়ে দেওয়া, আর যেগুলো কাজে লাগে সেগুলো নিজের সঙ্গে মিশিয়ে নেওয়া। এতটাই সৎ যে বলতে পারো, আমার ভুল ছিল এই ব্যাপারে, আর তোমার অহংকার ভাঙে না। তোমার মস্তিষ্ক নিউরোপ্লাস্টিক, পুরো জীবন নতুন নতুন সংযোগ তৈরি করতে পারে, কিন্তু এর জন্য নতুন উদ্দীপনা, নতুন চ্যালেঞ্জ, নতুন প্যাটার্ন, নতুন তথ্য দরকার। এসব না পেলে তা সম্ভব হয় না। শুধুই থেমে থাকলে তুমি পিছিয়ে পড়বে। মস্তিষ্কের অবনতি শুধু বয়স বাড়ার কারণ না, এটা মানসিক অবসর নেওয়ার ব্যাপার, বিকাশের কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপার। মানিয়ে নেওয়াই বেঁচে থাকার চাবিকাঠি। যারা মানিয়ে নিতে পারেনি তারা বিলুপ্ত হয়েছে। ব্যবসায় যারা মানিয়ে নিতে পারেনি তারা ব্যর্থ হয়েছে। যারা মানিয়ে নিতে পারেনি তারা পিছিয়ে পড়ে যায়। সেটা অন্য কেউ করে না, বাস্তবতাই করে। পৃথিবী তো চলতেই থাকে, তুমি বা তো তার সঙ্গে চলবা, বা নিজের জীবনেই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এখন আসল প্রশ্নটা, যেটা সবকিছু ছেদ দেয়,
তুমি কোন বিশ্বাসে আটকে আছো? ভয় পাচ্ছ জিজ্ঞাসা করতে? সেটাই তোমার বাড়ার জায়গা, সেটাই তোমার পরিবর্তনের অপেক্ষায় আছে। বেশিরভাগ মানুষ ও প্রশ্ন এড়িয়ে চলে, কারণ তার উত্তর তাদের পরিচয়কে হুমকির মুখে ফেলে। কিন্তু তোমার পরিচয় স্থির নয়, তা দুর্বল নয়, তা পরিবর্তনশীল এবং সত্য মেনে নিতে পারে। শেখা মানে সার্টিফিকেট জোগাড় করা বা অন্যদের ইমপ্রেস করা নয়, এটা মানসিকভাবে সচল থাকা, নিজের জন্য দরকারি থাকা এবং যা কিছু সামনে আসবে সামলানোর হাতিয়ার থাকা। কারণ অবশ্যই কিছু না কিছু সামনে আসবে, আর তুমি তৈরি থাকো, না হলে পেছনের পুরনো সমাধানে ছোট ছোট করে যাবে। যেই মুহূর্তে ভাববে সব বুঝে গেছি, সেই মুহূর্তেই তোমার উন্নতি থেমে যাবে। আর উন্নতি থামা মানে ধীরে ধীরে মরতে শুরু করা, শারীরিক না হলেও জীবনের গুরুত্বপূর্ণ সব দিক থেকে। কৌতূহলী থেকো, নম্র থেকো, শেখা চালিয়ে যাও। পঞ্চম টপিক, অর্থনৈতিক বুদ্ধিমত্তা। তুমি তোমার জীবন শক্তি বিক্রি করছো টাকা পাওয়ার জন্য, আর তারপর সেই টাকা নষ্ট করছো এমন জিনিসে যা আরও বেশি জীবন শক্তি খেয়ে ফেলে। এই চক্রটাই একদম নিখুঁত এবং একদম ধ্বংসাত্মক। আর্থিক চাপ শুধুমাত্র তোমার বিকল্পগুলো তোমার মগজকে বদলে দেয়। গবেষণাগুলো দেখায় যে আর্থিক উদ্বেগ তোমার চিন্তার ক্ষমতা কমিয়ে দেয়। আসলে এটা তোমাকে ভালো সিদ্ধান্ত নিতে অক্ষম করে তোলে। তুমি পরিকল্পনামূলক না হয়ে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠো। তুমি অভাব থেকে সিদ্ধান্ত নাও, সম্পদের জায়গা থেকে না। আর সেই সিদ্ধান্তগুলো তোমাকে আরও অভাবী করে রাখে। এখন একটা কথা যা কেউ বোঝায় না, টাকা কোনো সমস্যা না, তোমার টাকার সাথে সম্পর্কটাই সমস্যা। আর সেই সম্পর্ক তৈরি হয়েছিল ভোট দেবার আগেই তোমার বাবা মা দ্বারা, যাদের টাকাকে নিয়ে তাদের নিজেদের ভিতর সম্পর্কই খারাপ ছিল। এমন একটা সংস্কৃতির দ্বারা যা ব্যয়কেই সাফল্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এমন একটা অর্থনীতি তৈরি করা হয়েছে যা তোমাকে এক টানা দৌড়াতে বাধ্য করে। উপার্জন করো আর খরচ করো, উপার্জন করো আর খরচ করো, কিন্তু কখনোই সত্যিকারের নিরাপত্তা জমাও না। স্টোয়িক দৃষ্টিভঙ্গি খুব সহজ। টাকা একটা হাতিয়ার, লক্ষ্য নয়। এটা স্বাধীনতা এনে দেয়, সুখ নয়। প্রশ্নটা হওয়া উচিত আরও কিভাবে বেশি উপার্জন করব, না বরং কতটুকু যথেষ্ট, আর আমি আমার জীবনের মাধ্যমে আসলে কি কিনছি। বেশিরভাগ মানুষ জানেই না তাদের টাকা কোথায় যাচ্ছে। তারা উপার্জন করে, তারা খরচ করে, তারা অল্প কিছু বাকি থাকার আশায় থাকে। তারপর তারা হঠাৎ খরচ বেড়ে গেলে অবাক হওয়া অস্বাভাবিক না। ওরা লাফিয়ে লাফিয়ে খরচ করে না, ওরা বুঝে না যে কি করে খরচ বেড়ে গেল। ছোট ছোট হাজারো খরচে ধীরে ধীরে টাকা শেষ হয়ে যাচ্ছে, যা ওরা প্রায় মনে রাখে না। আসল সমস্যা বড় বড় খরচে না, বরং জীবনের মান বেড়ে যাওয়ায় খরচ বেড়ে যাওয়া, যেটা কেউ ওপেনলি বলে না। বেতন বাড়ল আর হঠাৎ ভালো অ্যাপার্টমেন্ট, ভালো গাড়ি, প্রিমিয়াম সাবস্ক্রিপশন দরকার মনে হলো। খরচ বেড়ে গেল ইনকামের সাথে তাল মিলিয়ে। আর তোমার আর্থিক নিরাপত্তা আগের মতোই, শুধু একটু বেশি খরচ করে জীবনটা একটু বেশি দামে চালাচ্ছ। দেখো, ব্যাপারটা এমন, প্রতিটা কেনাকাটা হলো একটা লেনদেন। তুমি তোমার জীবনের ঘণ্টাগুলো বদলে দিচ্ছ, কারণ টাকা মানেই সেই সময়। এটা কি আসলেই মূল্যবান? সাধারণভাবে না। স্পেসিফিক্যালি ওই সুবিধাটা কি তোমার ৮ ঘণ্টার জীবনের মূল্য রাখে? ওই স্ট্যাটাস সিম্বলটা কি ২ সপ্তাহের সময় দিতে চাইতো? হঠাৎ করে কেনা ওই জিনিসটা কি তোমার কাজের সময়ের মূল্য রাখে? বেশিরভাগ মানুষ একথা কখনো ভাবেই না। তারা দাম দেখে, জীবন দেখে না। তারা টাকায় চিন্তা করে, দিনে নয়। তাই তারা বুঝে শোনে না, অজান্তে লেনদেন করে যায়, যতক্ষণ না তারা ৫০-এ পৌঁছে যায়। আর বুঝতে পারো তারা দশকগুলো বিক্রি করে দিয়েছে এমন জিনিসের জন্য যা এখন আর তাদের নিজের না। আর্থিক বুদ্ধিমত্তা শুরু হয় ৩টে প্রশ্ন দিয়ে। আমি আসলেই কি চাই? আমি কি সত্যিই মূল্য দিই? আমি কি এমন কিছু কিনছি যা টাকা পূরণ করতে পারে না? কারণ যদি তুমি সৎ হও, বেশিরভাগ খরচই হয় আবেগের ওপর ভিত্তি করে। এটা উদ্বেগ কমানোর জন্য, অন্যদের প্রভাবিত করার জন্য, নিজের একটা পরিচয় কেনার চেষ্টা তৈরি করার বদলে। প্র্যাকটিসটা সহজ, কিন্তু মুখোমুখি হওয়া কঠিন। ১ মাসের জন্য সব কিছু ট্র্যাক করো, প্রতি টাকা, প্রতি লেনদেন, কোনো বিচার না, শুধু তথ্য। তাহলে সেটা ক্যাটাগরিতে ভাগ করো: জরুরি জিনিস, মূল্যবোধ, মিলে যাওয়া, আবেগপ্রসূত খরচ, বাজে খরচ। এই ক্যাটাগরিগুলো তোমাকে চমকে দেবে, কারণ তুমি টাকা নিয়ে খারাপ না, বরং তুমি অচেতন ছিলে এই ব্যাপারে। ঋণ মানে সময় ধার করা। সোজা কথায়, যখন তুমি ঋণে থাকো তখন তুমি তোমার ভবিষ্যতের সময়কে অতীত সিদ্ধান্তের জন্য দিচ্ছ। তুমি আগামীর দিনগুলো বিক্রি করছো গতকালের জন্য। আর এতে শুধু আর্থিক সুদ নেই, মানসিকও আছে। এটা হলো তোমার জীবনে যে বোঝা বয়ে বেড়াচ্ছ, যেই অপশনগুলো তুমি নিতে পারছো না, সেই সব।
যে ঝুঁকি নিতে পারবে না সেগুলো এড়ানোই ভালো। টাকা জমানো মানে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করা না, এটা একদম ইচ্ছার ব্যাপার। কি গুরুত্বপূর্ণ সেটা ঠিক করা, আর সেটা পূর্ণটাও করা, আর যা দরকার নাই সেগুলো বাদ দেওয়া। এতটা সঞ্চয় করা যাতে তুমি টিকে থাকার মধ্যে না থাকো, স্পষ্টভাবে ভাবতে পারো, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারো, আর যেগুলো তোমার কাজে লাগে না সেগুলোকে না বলতে পারো। লক্ষ্য 65 বছরে রিটায়ার করা না, বরং এখনই নিজের নিয়ন্ত্রণ নেওয়া। এতটা সঞ্চয় যা তোমাকে অসহায় বানায় না, এমন চাকরিতে আটকে রাখে না যা তোমার পছন্দ নয়, এমন পরিস্থিতিতে থাকতে বাধ্য করে না। ছাড়ার ক্ষমতা থাকা জরুরি। আর্থিক নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটা মৌলিক মানব সম্মান। প্রতিটি আর্থিক সিদ্ধান্ত আসলে জীবনের একটা সিদ্ধান্ত। তুমি তোমার ডলারের মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত জীবনকে ভোট দিচ্ছ। বেশিরভাগ মানুষ বুঝে না বুঝে নিজের বিরুদ্ধে ভোট দিচ্ছে। তারা নিজেরাই স্ট্রেস, মনোযোগ হারানো আর নিজের শক্তি নষ্ট করার জন্য টাকা খরচ করছে। এখন থেকেই টাকাকে আসল অর্থেই দেখো, একটা কেন্দ্রীভূত জীবন শক্তি। তাই তার ব্যবহারও সেই অনুযায়ী করো। নিজের জীবনকে ফাঁকা কিছুতে বদলাতে ছাড়ো। টাইপ করে বলো, আমি আমার মূল্য দেই। জীবনের শক্তি। 6 নম্বর, এমন অভ্যাস এড়াও যা তোমার জীবন শক্তি খরচ করে ফেলে। তোমার এমন কিছু রুটিন আছে যেগুলোর নাম তুমি কখনো দিয়েছ না, এমন কিছু প্যাটার্ন যা তুমি বারবার করো কিন্তু ভাবো না, এমন কিছু আচরণ যা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে তুমি আর খেয়াল করো না, আর এর মধ্যে কিছু তোমাকে চুপচাপ ধ্বংস করতেছে। এগুলো কোনো বড় ধরনের আসক্তি না, যেমন মাদক বা জুয়া নয়। এগুলো হলো সেই সাধারণভাবে গ্রহণযোগ্য অভ্যাসগুলো যা সবার থাকে, যেগুলো স্পষ্ট চোখে দেখা যায় কিন্তু আমরা সেগুলোকে স্বাভাবিক মনে করি। এগুলো রাতারাতি তোমার জীবন নষ্ট করে না, ধীরে ধীরে তোমার জীবন ক্ষয় করে যায়, তুমি বুঝতেই পারো না। যতক্ষণ না ভিত্তিটা ফেটে যায়। স্টোয়িক দৃষ্টিভঙ্গি বেশ কড়া। তোমার দৈনন্দিন কাজগুলোর বেশিরভাগ তুমি অজান্তে করো। এইসব প্যাটার্ন তুমি পেয়েছ পরিবার থেকে, বন্ধু থেকে, এমন একটা সংস্কৃতি থেকে যা তোমার নীরবতায় লাভবান হয়। আর তুমি এগুলো এতদিন ধরে করছো যে মনে হয় এগুলোই তোমার অংশ, কিন্তু আসলে তা তোমার নয়। এগুলো শুধু গভীরভাবে গড়ানো রুটিন। অভিযোগ করা একটা অভ্যাস। বেশিরভাগ মানুষ বুঝতেও পারে না তারা কতটা অভিযোগ করে। তারা অবিরত তাদের অসন্তোষের গল্প শোনায়, আবহাওয়া, যানজট, সরকার, তাদের কাজ, সবকিছু নিয়ে। তাদের পরিবার। এটা মনে হয় যেন মন খুলে কথা বলা, যেন মনের বোঝা কমানো। কিন্তু অভিযোগ করে আর কিছু না করলে সেটা শুধু নিজের দুর্দশার নাটক রিহার্স করার মতো। তুমি নিজের মস্তিষ্ককে শেখাচ্ছ সমস্যা খুঁজতে, খারাপ দিকেই নজর দিতে, আর সবসময় অসন্তুষ্ট থাকতে। এটা হচ্ছে মস্তিষ্কের বাস্তবতা। তুমি যেটা প্র্যাকটিস করো, মস্তিষ্ক সেটা আরও শক্তিশালী করে। 10 মিনিট অভিযোগ করলে তুমি 10 মিনিট নেতিবাচক চিন্তার প্রশিক্ষণ দিচ্ছ নিজের মস্তিষ্ককে। অসন্তুষ্টির স্নায়ুপথগুলো আরও গভীর হয়, তোমার মেজাজ নিচে নামে, আর কিছুই বদলায় না, শুধু তোমার সহিষ্ণুতা কমে যায়। যন্ত্রণাটা বাড়তেই থাকে। অপেক্ষা করা একটা অভ্যাস হয়ে যায়। সঠিক সময়ের জন্য অপেক্ষা, সঠিক অনুভূতির জন্য অপেক্ষা, সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা। তুমি নিজেকে এমনভাবে তৈরি করে ফেলেছ যে সবকিছু পারফেক্ট না হওয়া পর্যন্ত অ্যাকশন নেবে না। কিন্তু পারফেক্ট কোনোদিন আসে না, তাই তুমি অপেক্ষা করছো আর করছো, আর বছর কেটেই যাচ্ছে সেই শুরু করার গানের জন্য অপেক্ষা করতে করতে, যেটা আসবে না। ক্ষতি শুধু মিস করা সুযোগ নয়, ক্ষতি হলো সেই পরিচয় যা তুমি অপেক্ষার ওপর গড়ে তুলেছ। তুমি এমন একজন হয়ে ওঠো যে সবসময় শুরু করতে যাচ্ছি, সবসময় প্রস্তুত হচ্ছি, সবসময় প্ল্যান করছো, পরের ধাপের কথা ভাবো, কিন্তু কখনো আসলেই সেই ধাপে পৌঁছো না। তোমার জীবন এমন একটা রিহার্সালের মতো যেটা কখনোই পারফরমেন্সে পরিণত হয় না। স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টাটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। লাইকের জন্য পোস্ট দাও, প্রশংসার জন্য কাজ করো, অন্যরা কি ভাববে ভেবে সিদ্ধান্ত নাও। নিজের আত্মমূল্য বাইরে থেকে আসা অস্থির মাপকাঠিতে ঢেলে দাও। লাইক, কমেন্ট, পদোন্নতি, প্রশংসা প্রত্যেকটাই একটা স্বল্পস্থায়ী স্বীকৃতি দেয়, যা তাড়াতাড়ি মুছে যায় আর তোমাকে আবার পরেরটির জন্য ক্ষুধার্ত করে তোলে। সমস্যা হলো এই নির্ভরতা। তুমি নিজের সম্পর্কে ভালো লাগতে পারো না, বাইরের কোনো স্বীকৃতি না পেলে চলবে না। সবাই মিলে মতামত না হলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। দর্শক ছাড়া তুমি থাকতে পারবে না। তোমার পুরো ব্যক্তিত্ব এমন কিছু জিনিসের উপর নির্ভর করে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে। এটাই জীবন নয়, এটা একটা অভিনয়, আর সেই অভিনয় কখনো শেষ হয় না, কারণ তালি কখনো পেটাতি তৃপ্তি দেয় না। মস্তিষ্ক নীরব করার অভ্যাস হয়ে যায়,
মাদক দিয়ে নয়, ব্যস্ততা দিয়ে, আওয়াজ দিয়ে, সারাক্ষণ উত্তেজনা দিয়ে। তুমি নিজেকে প্রশিক্ষণ দিয়েছ চুপচাপ থাকতে না, শান্ত থাকতে না, নিজের চিন্তার সঙ্গে একা থাকতে না। কারণ যখন চারপাশ চুপচাপ হয় তখন অস্বস্তিকর জিনিসগুলো উঠে আসে। সন্দেহ, আফসোস, এমন প্রশ্ন যেগুলোর উত্তর তুমি এখনও খোঁজো নাই। তাই তুমি শব্দটা বাড়িয়ে রাখো, চলতে থাকো, কিছু না কিছু খাও, মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখো। কিন্তু অনুভূতিকে তন্ময় করা পছন্দের নয়। অস্বস্তি যখন তন্ময় করো তখন সব কিছুই তন্ময় হয়। আনন্দ ম্লান হয়ে যায়, মুহূর্তে থাকা অসম্ভব হয়ে পড়ে। নিজের জীবনের পৃষ্ঠে ভেসে বেড়াও, কারণ গভীরে ডুব দিতে ভয় পাও। আর বছরগুলো কাটে এই পৃষ্ঠতলেই, যেখানে সত্যি কিছুই স্পর্শ করে না। তুলনা একটা অভ্যাস, যেখানে নিজেকে অন্যদের সঙ্গে মাপো, অবিরত, ওদের সাফল্য, ওদের চেহারা, ওদের জীবনধারা, ওদের সময়রেখা নিয়ে। তুমি তোমার জীবন এমন একটা প্রতিযোগিতায় পরিণত করেছ যাদের সাথে তুমি আসলেও প্রতিদ্বন্দ্বিতা করছো না। ওরা তো শুধু নিজের মতো জীবনে এগিয়ে চলছে, আর তুমি এখানে বসে এমন একটা খেলা, গেমের স্কোর রাখছ যেটা কেউ খেলছে না। মনোবিজ্ঞান স্পষ্ট, তুলনা মানেই দুঃখ। তুমি সবসময় তোমার পেছনের দৃশ্য তুলনা করছো সবাইয়ের সেরা মুহূর্তের সঙ্গে। তুমি তোমার তৃতীয় অধ্যায় মেপে দেখছ কারো 15তম অধ্যায়ের সাথে। এই হিসাব কখনো ঠিক হয় না। তুলনা কখনোই মন ভরায় না। শেষ পর্যন্ত নিজেকে খারাপ মনে হয় এমন একটা জীবনের জন্য যা আসলে তোমার জন্য একদম ঠিকই হতে পারে। চল একটা চর্চা করি। 1 সপ্তাহ তোমার অভ্যাসগুলো লক্ষ্য করো, তোমার অটোমেটিক কাজগুলো খেয়াল করো। কখন তুমি অভিযোগ করো, কখন পেছানো করো, কখন মান্যতা খোঁজো, কখন নিজেকে ঝিমিয়ে রাখো, কখন তুলনা করো। এখনো কোনো কিছু বদলাও না, শুধু স্পষ্টভাবে দেখো, কারণ তুমি যেটা চিনতে পারবে না সেটা বদলাতে পারবে না। আর তোমার জীবনের বেশিরভাগ শক্তি খরচ করা অভ্যাসগুলো তোমার চোখে অদৃশ্য থাকে। ওগুলো হলো সেই পানি। তুমি যে পানিতে সাঁতার কাটা, যে বাতাস শ্বাস নিচ্ছ, যা তোমার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছ, কখনো প্রশ্ন করনি। একবার তুমি সেটা বুঝে গেলে তুমি আলাদা করে বাছাই করতে পারো, একদম নিখুঁত না হলেও, একদম তৎক্ষণাৎ না হলেও সচেতনভাবে একবারে একটা সিদ্ধান্ত নাও। 7 নম্বর, শান্ত মুহূর্তগুলোর মূল্য বুঝো। এমন একটা দরিদ্রতা আছে যা টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। সেটা হলো উপস্থিতির অভাব, যেখানে তুমি কখনো পুরোপুরি তোমার অবস্থানে থাকো না। জীবনকে এত দ্রুত ছুটে যাও যে জীবনের আসল মজা হারিয়ে যাও। তোমাকে শেখানো হয়েছে সর্বোচ্চ চেষ্টা করতে, সর্বোচ্চ লাভ করতে, সর্বোচ্চ মূল্য বের করতে। প্রতিটা মুহূর্ত থেকে শুরু করে ফলপ্রসূ সকাল, কার্যকর দিন, সময় যা পরিকল্পিত আর মাপা হয়। তুমি জীবনকে একটা পারফরমেন্স মেট্রিকে পরিণত করেছ, আর ওই কাজের মধ্যে তুমি একটা জরুরি জিনিস হারিয়েছ, ছকবন্দি না থাকা, মুক্ত জীবনযাপন। স্টোইক চর্চার মানে বেশি করার নয়, মানে হলো বেশি হওয়া। পুরোপুরি সেই মুহূর্তে থাকা, কোনো পরিকল্পনা ছাড়াই, উন্নতির দরকার ছাড়াই। যেটা আছে সেটাই মেনে নেওয়া, শুধু থাকা, খাঁটি, সহজ, টাকার সাথে জড়িত নয়। কিন্তু তুমি কিভাবে ভুলে গেছ নীরবতা অস্বস্তিকর লাগে। স্থির থাকা মানে সময় নষ্ট করা মনে হয়। কিছু না করা মানসিক চাপ তৈরি করে, কারণ তুমি তোমার মূল্যকে তোমার কাজের সাথে জুড়ে ফেলেছ। তাই তুমি প্রতিটা ফাঁকা জায়গা, প্রতিটা বিরতি, প্রতিটা শান্ত মুহূর্তকে কিছু না কিছু কাজে ব্যস্ত করে দাও। কিন্তু তুমি যা মিস করছো সেটা হলো এই শান্ত মুহূর্তগুলোতে তুমি একীভূত হও, যেখানে তোমার নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করে, যেখানে সেই সব অন্তর্দৃষ্টি আসে যা গণ্ডগোলের মাঝে আসতে পারে না, যেখানে তুমি আসলে তোমার সংগ্রহ করা অভিজ্ঞতাগুলোকে বুঝে ফেলো। এগুলো ছাড়া মুহূর্তগুলোতে তুমি শুধু ডেটা জমা করছো, যা কখনো জ্ঞানে পরিণত করো না। ভাবো শেষবার কখন তুমি বসে একদম কিছু না করে বসেছিলে। ফোন নেই, বই নেই, পডকাস্ট নেই, কোনো কাজও নেই, শুধু নিজের সাথে বসেছিলে আর যা যা মাথায় এসেছিল। বেশিরভাগ মানুষের জন্য সেটা মাস, বছর আগের কথা। তারা আসলে মনে করতে পারছে না কখন তারা শেষবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুধু বর্তমানেই ছিল। এই ক্ষতি ভয়াবহ। তুমি নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো। তুমি জানো না আসলে কি ভাবো, কারণ কখনো নিজের জন্য ভাবার জায়গা দাওনি। তুমি বুঝতে পারো না তুমি কি অনুভব করছো, কারণ তুমি অনুভূতিগুলোকে কাজের মাঝে চাপা দাও। তুমি জানো না তুমি কে, কারণ তুমি সবসময় পরের কাজের জন্য যাকে হতে হবে তাই হচ্ছ। নীরব মুহূর্তগুলো ফাঁকা নয়, ওগুলো পূর্ণ, সেই জীবনে ভরা যা তুমি এত ব্যস্ত ছিলে দেখার জন্য। বাতাসের স্পর্শ, আলোয়ের গুণমান,
শ্বাস নেওয়ার অনুভূতি। যখন তুমি থামো আর ডুবে থাকা চিন্তাগুলোকে দমন করো না, তখন যা মাথায় আসে সেই অনুভূতিগুলো যেগুলো প্রক্রিয়ার অপেক্ষায় আছে, সৃজনশীলতা যেগুলোর জন্মের জায়গা দরকার। তোমার সেরা আইডিয়াগুলো আসে না যখন হাসিল করতে হয়, ওগুলো আসে যখন তুমি গোসল করছো, হাঁটতে গেছো, ঘুম আর জাগরণের মাঝের সেই ফাঁকে, যখন তোমার মন কিছু ধরতে যাচ্ছে না, যখন তুমি জোর করছো না, শুধু মেনে নিচ্ছ। কিন্তু তুমি এসব মুহূর্ত ছোট করে দেখছো, কারণ এগুলো প্রোডাক্টিভ মনে হয় না। এই অভ্যাসটা একটু বিপ্লবী। অকাজের সময়কে রক্ষা করো। এমন সময় নির্ধারণ করো যার কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, কোনো ফল নেই। এমন সময় যখন তুমি স্পষ্টভাবে কিছু উন্নতি করছো না, কিছু শিখছ না, কাউকে পরিচিত হচ্ছ না, কিছু অপটিমাইজ করছো না, শুধু একটা মানুষ হিসেবে জীবনের অনুভূতি নিচ্ছ। এটা টাইমার আর অ্যাপ দিয়ে স্ট্রিক্ট ট্র্যাক করার মতো মেডিটেশন না। এটা হলো বারান্দায় বসে থাকা, আবহাওয়া দেখা, ছায়াগুলোর বদল খেয়াল করা, শব্দগুলোকে নাম না দিয়ে শোনা, শুধু থাকা, কিছু বলার দরকার নেই। প্রতিরোধ খুবই জোরালো হবে। তোমার মন চিৎকার করবে এটা সময় নষ্ট, তোমার কিছু করা উচিত, সময়টা অন্যভাবে কাজে লাগানো উচিত। সেটা বুদ্ধিমত্তা না, সেটা মানসিক প্রভাব, সেটা একটা সংস্কৃতির কণ্ঠস্বর যেটা তোমার উৎপাদনশীলতা চায়, যাতে তারা তোমার থেকে লাভ করতে পারে। চুপ করে থাকো। মুহূর্তগুলোই সেই জায়গা যেখানে তুমি বুঝতে পারো আসল কথা কি, যেখানে জরুরি কাজগুলো পিছনে সরে যায় আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো সামনে চলে আসে, যেখানে তুমি নিজের সেই অংশের সাথে আবার মিলিত হও যেটা কোনো ভূমিকা, কোনো সাফল্য আর জীবনের পারফরমেন্সের বাইরে। বাচ্চারা এটা স্বাভাবিকভাবেই জানে। তারা কোনো পোকামাকড়কে 20 মিনিট ধরে মনোযোগ দিয়ে দেখে, কোনো উদ্দেশ্য নেই, শুধু মুগ্ধতা। তারপর আমরা তাদের থেকে সেটা তুলে নিই। আমরা তাদের শেখাই ব্যস্ত থাকতে, কাজে লাগতে, তাদের মূল্যায়ন করতে তাদের অর্জনের মাধ্যমে। আর তারা হারিয়ে ফেলে খাঁটি উপস্থিত থাকার ক্ষমতা। তুমি পারো। কিছু যোগ করে নয়, সব কিছু বাদ দিয়ে নিজের জায়গাটা ফিরে নাও। এমন একটা খালি জায়গা তৈরি করে যা কোনো কিছুতেই আটকে থাকবে না। মনে রেখো, তুমি কোনো প্রোডাক্টিভিটি মেশিন নও। তুমি একজন সচেতন মানুষ, যিনি একটা অস্থায়ী মানব অভিজ্ঞতা উপভোগ করছো। আর সেই অভিজ্ঞতার মধ্যে থাকে স্থিরতা, থাকে নীরবতা, থাকে এমন মুহূর্তগুলো যা তোমার রেজুমেতে কখনো থাকবে না, কিন্তু তোমার আত্মাকে বাঁচাতে পারে। দৌড়ানো বন্ধ করো, ভরাট করা বন্ধ করো, প্রমাণ করার চেষ্টা বন্ধ করো, শুধু থাকো। এমনকি যদি আজ মাত্র 5 মিনিটের জন্যই হয়, 5 মিনিটের খাঁটি, নির্ভেজাল, অপ্রোডাক্টিভ অস্তিত্ব। ঠিক এখান থেকেই শুরু। তোমার জীবন আসলে এখনই হচ্ছে। যদি নিস্তব্ধতা তোমাকে ভয় দেখায়, তাহলে এখনই সেটা নিজের করে নেবার সময়। বলো, আমি নিস্তব্ধতাকে আলিঙ্গন করি। 8 নম্বর, 13 বছরের নিয়ম। 13 বছর, ওই সংখ্যাটা মাথায় রাখো। সেটা হয় 156 মাস, 4745 দিন, 1,13,000 ঘন্টার বেশি চলে গেছে। জীবনের জন্য নয়, গড়ার জন্য নয়, ভালোবাসার জন্য নয়, সৃষ্টির জন্য নয়, বা অভিজ্ঞতার জন্য নয়, শুধু চলে গেছে। এটা কল্পনা নয়, সময় ব্যবহারের ওপর গবেষণা দেখিয়েছে গড় একজন মানুষ 13 বছরের বেশি সময় নষ্ট করে এমন কাজগুলোতে যা কোনো স্থায়ী মূল্য সৃষ্টি করে না। সেটা বিশ্রাম নয়, আরাম নয়, আসল বিনোদনও নয়। শুধু খালি ভোগ, জ্ঞান ছাড়া বারবার একই কাজ করা, জীবনের সেই সময় ফুরিয়ে যাওয়া যা তুমি জানতেও না। এখানে একটা হিসাব আছে যা কেউ করে না। ধরো তুমি 80 বছর বাঁচো, তাহলে প্রায় 29,000 দিন পাবে। 13 বছর বাদ দাও, তাহলে আছো প্রায় 25,000 দিনে। কিন্তু জীবনের প্রায় 26 বছর তুমি ঘুমিয়ে কাটাও। সেটা তো লাগে, তাই ধরে রাখলাম। এখন তোমার হাতে আছে প্রায় 19,000 জেগে থাকা দিন। তারপর শৈশব বাদ দাও, যখন তোমার নিজের স্বাধীনতা ছিল না। ধরো প্রথম 15 বছর বাদ দিলেই তুমি চলে যাবে। প্রায় 15,000টা সচেতন প্রাপ্তবয়স্ক দিনের কথা ভাবো। 15,000 দিন তোমার জীবনের সব কিছু গড়ে তোলার জন্য, তোমার উত্তরাধিকার সৃষ্টি করার জন্য, সেই সম্পর্ক গড়ে তুলতে যা তোমাকে নির্ধারণ করে, এমন কাজ করার জন্য যা শুধুমাত্র তুমি করতে পারো। তুমি যিনি হওয়ার ক্ষমতা রাখো সেই মানুষে পরিণত হতে। আর তোমার সেই 13 বছর, প্রায় 4,000 দিন, তুমি সম্পূর্ণ অর্থহীন কিছুতেই ব্যয় করছ। স্টোইক বাস্তবতা নির্দয়, তোমাকে মারা যাবে। কিছু দূরের ভবিষ্যতে নয়, আসলে মারা যাবে। আর যখন সেই মুহূর্ত আসবে, তখন তুমি ভাববে না যে তুমি কোথায় সময় নষ্ট করেছ। প্যাটার্নগুলো সম্পর্কে ভাবো। তুমি সেই মুহূর্তগুলো মনে করবে যখন তুমি পুরোপুরি জীবন্ত ছিলে, আর তখনই কাঁপতে থাকবে আরও অনেকটা সময় পাওয়ার জন্য। কিন্তু আসল ব্যাপার হলো, এই সময়ের ওজনের মানে কোথায়? ওই 13টা বছর এখনও শেষ হয়নি, ওগুলো এখনই চলছে, আজ, এই সপ্তাহে, এই মাসে। প্রতিদিন তুমি যখন অজান্তে সেই প্যাটার্নগুলো চালিয়ে যাবে, ততদিনই সময় যোগ হবে মোট সময়ের মধ্যে।
প্রশ্নটা হলো, তুমি এখন পর্যন্ত কি হারিয়েছ তা না, বরং তুমি এখনই কি হারাচ্ছ, যখন থামানোর ক্ষমতা তোমার হাতে আছে। বেশিরভাগ মানুষ এটা শুনে বোঝার চেষ্টা করে আর মন খারাপ হয়ে যায়। ১৩ বছর অনেক বড় একটা সময় মনে হয় ফিরে পাওয়ার জন্য, তাই তারা কিছু করে না। তারা আগের অভ্যাসগুলোই ধরে রাখে, কারণ পরিবর্তন করা অসম্ভব মনে হয়। কিন্তু তুমি একবারে ১৩ বছর ফেরত পাওয়ার কথা ভাবো না। ১ ঘন্টা, তারপর আর ১ ঘন্টা, তারপর আরও ১ ঘন্টা। ছোট ছোট সিদ্ধান্তগুলো জমে জমে পুরো জীবনটাই বদলে দেয়। তুমি ১৩টা অতিরিক্ত বছর পেলে কি করবে, সত্যিই চিন্তা করো। কিছু বানাবে, কিছু শিখবে, কাউকে বেশি ভালোবাসবে, কোথাও ঘুরতে যাবে, এমন কিছু তৈরি করবে যা তোমার থেকেও বেশি দিন বেঁচে থাকবে। যাই হোক, সেই উত্তরটাই হচ্ছে তোমার বিনিময়। বর্তমান পরিস্থিতি। পরিবর্তন শুরু হয় খোলাখুলি সততার সঙ্গে। নিজের আসল জীবনটা দেখো, যে জীবনটা তুমি নিজেকে বলো তুমি বেঁচে আছো না, যে জীবন তুমি একদিন বাঁচার প্ল্যান করছো না, তোমার আসল বর্তমান প্রতিদিনের জীবনটা। মৃত্যুর বেডে কতটা এই জীবন মনে রাখতে চাইবে, এর কতটুকু এমন কিছু গড়ে তুলছে যা তোমার জন্য আসলেই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষের জন্য উত্তরটা কষ্টদায়ক। হয়তো তাদের সময়ের মাত্র 20% যায় এমন কিছুতে যা তারা সত্যিই মূল্যায়ন করে। বাকি 80% চলে যায় বাধ্যবাধকতা, বিভ্রান্তি আর এড়িয়ে চলায়। পারফরম্যান্স অটোপাইলট। ওই 80%-এর মধ্যে লুকানো আছে ১৩ বছর। এটাই সেই প্র্যাকটিস যা সবকিছু বদলে দেয়। ডেথবেড ফিল্টার। কিছুতে হ্যাঁ বলার আগে, কিছুতে ১ ঘন্টা ব্যয় করার আগে নিজের কাছে প্রশ্ন করো, যদি আমি মরতে যাচ্ছি আর আমার জীবন রিভিউ করছি, তাহলে আমি কি খুশি হব যে আমি এই সময়টা এখানে দিয়েছি? না বলার জন্য অপরাধ বোধ নেই, বাধ্যবাধকতাও নেই, সত্যিই খুশি। এই ফিল্টার তোমার জীবন চুরি করে নিচ্ছে এমন বেশিরভাগ কিছু দূর করে দেয়। সেই কমিটমেন্টগুলো যেগুলো তোমাকে বিরক্ত করে, যেগুলো তোমাকে অসাড় করে দেয়, এমন কাজগুলো, যেসব সম্পর্ক তোমাকে ফাঁকা করে দেয়, যে অভ্যাসগুলো কোনো কাজে লাগে না। কিছু না। যখন তুমি ইমোশনালি কড়াকড়ি দৃষ্টিতে এই ফিল্টারটা প্রয়োগ করবে, তোমার জীবন আসলেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর আশেপাশে সাজানো শুরু করবে। ১৩ বছরের নীতি পারফেকশন নিয়ে নয়। তুমি এখনও সময় নষ্ট করবে, ভুল করবে, এমন দিনও থাকবে যেগুলো একদম ফুরিয়ে যাবে। কিন্তু সচেতনতা সেই অনুপাত বদলে দেয়। যেখানে আগে 80% হারাতে, সেখানে হয়তো 40%, পরে 20%, তারপর 10% হারাবে। প্রতিটি শতাংশ যেটা তুমি ফিরে পাবে, সেটা তোমার জীবনের মাসের পরিমাণ ফিরে পাওয়া। মাসগুলো যা তুমি কেবল বেঁচে থাকার বদলে আসলেই বাঁচতে পারবে। মাসগুলো যা হয়ে ওঠে ফাঁকা জায়গার বদলে স্মৃতি জমাও। সময়কে থামানো যায় না, সময় কিনেও আনা যায় না, মৃত্যুর সঙ্গে কোনো দরাদরি চলে না। কিন্তু তোমার হাতে থাকা সময় নষ্ট করা বন্ধ করতে পারো। তোমার দিনগুলোকে এমন একটি সীমিত সম্পদ হিসেবে দেখতে শেখো। খুব দেরি হওয়ার আগে নিজের জীবনে জেগে ওঠো। ১৩ বছর কোনো সাজা নয়, এটা একটা সতর্কতা। আর সতর্কতা তখনই কাজ করে যখন তুমি মনোযোগ দাও। এটা তোমার জাগরণের ডাক। সত্যি করো, কমেন্ট করে বলো, আমি আমার বছরগুলি ফিরে নিচ্ছি। তুমি এখানে পৌঁছেছ, এটা মানে কিছু একটা। এখন পর্যন্ত অনেকেই হয়তো ফিরে গিয়েছে, যেই প্যাটার্নগুলো আমরা বিশ্লেষণ করলাম। কিন্তু তুমি রইলা, শুনলা, এই সত্যগুলোকে মেনে নিলা। এটাই প্রথম ধাপ, সচেতনতা। দ্বিতীয় ধাপ হলো তুমি এরপর কি করবে। আমরা যা আলোচনা করলাম সেটা হলো সময় নিরপেক্ষ নয়। তোমার শরীর এমন কিছু স্মৃতি রাখে যা মুছা যায় না। সম্পর্ক বা তোমাকে পুষ্ট করে বা তোমার থেকে রক্ত চুষে নেয়। স্থির থাকা একটা সিদ্ধান্ত যা স্থায়িত্বের ছদ্মবেশ পড়েছে। টাকা তোমার প্রকৃত জীবনের শক্তিকে প্রতিনিধিত্ব করে। অচেতন অভ্যাস চুপচাপ তোমার জীবন থেকে বছর কেড়ে নেয়। শান্ত মুহূর্তগুলোই প্রকৃত মানে ধারণ করে। ব্যস্ততা ধ্বংস করে ফেলে। আর এই মুহূর্তে তোমার জীবনের ১৩টা বছর ঝুঁকিতে আছে। এগুলো কোনো বিমূর্ত ধারণা নয়, এগুলো কোনো ১০ মিনিটের জন্য ভালো লাগার মোটিভেশনাল কথা নয়। এগুলো এমন অস্ত্র যেগুলো তোমার থেকে যে জিনিসগুলো তোমাকে ফেলে দিচ্ছে সেগুলো কেটে ফেলার জন্য তৈরি। প্রশ্ন হলো তুমি এগুলো ব্যবহার করবে কিনা। শুধু এই কথা পড়ে চলা আর কিছু না করলে কিছু বদলাবে না। বদল আনতে হলে কাজ করতে হবে। একটা সিদ্ধান্ত, একটা সীমা, একটা অভ্যাস ভাঙা, একটা মুহূর্ত নিজের করা। এখান থেকে শুরু করো। তোমার পুরো জীবন দিয়ে নয়, এখান থেকেই। আজ, পরের ঘণ্টাটা, সামনে একদম তোমার পছন্দের সামনে। স্টোইকরা আরাম থেকে দার্শনিকতা করেনি, তারা এই নীতিগুলো লিখেছে মৃত্যুর, নির্বাসনের আর ক্ষতির মুখোমুখি থেকে। তারা জানত জীবন ছোট আর বেশিরভাগ মানুষ সেটা নষ্ট করে দেয়। তারা আমাদের একটা মানচিত্র দিয়েছে, সুখের জন্য নয়, স্পষ্টতার জন্য, সচেতনভাবে বাঁচার জন্য, অজান্তেই চলার বদলে। তোমার ১৩টা বছর অপেক্ষা করছে, ভবিষ্যতে নয়, একদম এখনই।
তোমার অভ্যাসে তুমি চালিয়ে যাবে বা ভাঙবে। সচেতনতায় তুমি কাজ করবে বা করবে না।